টানা ১৫.৫ বছরের ক্ষমতার কেন্দ্রবিন্দু শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। এরপরে ৮ আগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের আগ পর্যন্ত টানা ৩ দিন বাংলাদেশ ছিল আক্ষরিক অর্থেই সরকারবিহীন। কেমন ছিল সেই ৩ দিন? ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার খবর পেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। ঢাকা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নেতৃত্ব সংকটে অচলাবস্থা নামে প্রশাসনে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ৬ আগস্ট সবাইকে দপ্তরে ফেরার নির্দেশ দেন, কিন্তু সেই নির্দেশের কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি। ওই দিন ব্যাংক ও বন্দর খুললেও নিরাপত্তার শঙ্কায় অর্থনীতির চাকা ছিল স্থবির। সচিবালয়ে উপস্থিত কর্মকর্তারা আগুন আতঙ্কের গুজবে বেরিয়ে পড়ে। পরের দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা মহড়া দেন। ৭ আগস্ট বিজিএমইএ কারখানা চালু করার সিদ্ধান্ত নেয়। উদ্যোক্তারা নিরাপত্তাহীনতার কথা খোলাখুলি জানান। প্রশাসন হয়ে পড়ে সম্পূর্ণ অভিভূত। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ শীর্ষ আমলারা দপ্তরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পতন ঘটে সবচেয়ে দ্রুত। বিবিসি এর অনুসন্ধানে উঠে আসে ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে ৫২ জন নিহত হওয়ার তথ্য। এই ভয়াবহ পুলিশি সহিংসতার পর ক্ষুব্ধ জনতা বিকেলে যাত্রাবাড়ি থানায় আগুন দেয়। ঢাকার ৫০টি থানার প্রায় অর্ধেকাংশেই হামলা ও লুটপাট চলে। রাজপথ পুরোপুরি পুলিশ শূন্য হয়ে পড়ে। ৫ আগস্ট গভীর রাতে মালিবাগে সিআইডি ও এসবি ফটকে হামলার চেষ্টা হয়। রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাকগুলো থেকে পুলিশ সদস্যরা বেরিয়ে প্রবেশ ফটকগুলোতে অবস্থান নেন। ভাঙচুর ও আগুন দেওয়া হয় পুলিশ সদর দপ্তরে। রাজারবাগে পুলিশ কর্মবিরতি ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঊর্ধ্বতনদের প্রতি ক্ষোভ উগরে দেন মাঠ পর্যায়ের সদস্যরা। ডিএমপি সদর দপ্তর, ডিবি কার্যালয় ও বিমানবন্দর হয়ে পড়ে জনশূন্য। চেইন অফ কমান্ড নিশ্চিহ্ন হওয়ার পর ৬ আগস্ট আইএসপিআর জানায় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র্যাব, কোস্টগার্ড ও আনসার কাজ করছে। আত্মগোপনে থাকা তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ৬ আগস্ট ভিডিও বার্তায় সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ করেন। ওই রাতেই চুক্তির ৭ অনুচ্ছেদ অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়। নতুন আইজিপি নিযুক্ত হন মোহাম্মদ মইনুল ইসলাম। ওই দিন সন্ধ্যায় অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান রাজারবাগে পুলিশকে কাজে ফেরানোর কথা জানিয়ে ব্রিফিং করেন। ৬ আগস্ট সেনাবাহিনীর উচ্চ পর্যায়েও রদবদল হয়। ৫ জন লেফটেন্যান্ট জেনারেলের দায়িত্ব পুনর্বন্টন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সিজিএস হন। বিদায়ী সিজিএস মোহাম্মদ শাহিনুল হককে এনডিসির কমান্ড্যান্ট করা হয়। এনডিসির বিদায়ী কমান্ড্যান্ট মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়। টানা ৩ দিন বিএমপির থানাগুলো পুলিশ শূন্য থাকায় ডাকাতি ও ছিনতাই মারাত্মক আকার ধারণ করে। মিরপুর, কালশী, ইসিবি চত্বর, মোহাম্মদপুর, ঘাটারচর, বালুরচর, বসিলা, উত্তরা, বাড্ডা ও ধানমন্ডিতে ডাকাত আতঙ্ক ছড়ায়। মোহাম্মদপুরের নবোদয়, মোহাম্মদিয়া, চানমিয়া, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও চন্দ্রিমা হাউজিংয়ের বাসিন্দারা নির্ঘুম রাত কাটান। ৭ আগস্ট নবোদয় হাউজিংয়ে ২ লাখ টাকা লুটের পর স্থানীয়রা ১১ জনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের একক দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। টানা ৬ দিন তারা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে শৃঙ্খলা ফেরানোর কাজ করে। সাধারণ মানুষ তাদের খাবার ও পানি দিয়ে সহায়তা করে। সেনাপ্রধানও শিক্ষার্থীদের এই কাজের আনুষ্ঠানিক প্রশংসা করেন। কারাগারগুলোর চিত্র ছিল আরও ভয়ঙ্কর। দেশের ৮টি কারাগারে বিদ্রোহ ঘটে। ২,২০০ বন্দী পালিয়ে যায়। ৬ আগস্ট ৮ বছর পর আয়নাঘর থেকে ফেরেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আহমদ আজমি ও ব্যারিস্টার মিন আহমদ বিন হাসান। একই দিন বিকেলে বঙ্গভবনের বিজ্ঞপ্তিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির কথা জানানো হয়। ৩ বাহিনী প্রধান, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। কিছু জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার খবর ছড়িয়ে পড়ে। রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মন্দির ও সংখ্যালঘুদের বাড়িঘর পাহারায় রাত জাগে। ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। অনেকেই বিভিন্ন দূতাবাসে আশ্রয় খোঁজেন।
6 আগস্ট বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়। বিমানবন্দর কর্মীরা ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত ও রিয়াজ মাহমুদকেও আটক করে। 5 আগস্ট দুপুরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন থেকে সেনানিবাসের নিরাপদ স্থানে চলে যান। 5 আগস্ট মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ447 ফ্লাইটে পালিয়ে যায় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাত 3:45টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH197 ফ্লাইটে দেশ ছাড়েন তারানা হালিম। অবৈধ সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি দেশ জুড়ে কঠোর নিরাপত্তা জারি করে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও পদত্যাগের হিড়িক পড়ে যায়। 7 আগস্ট বাংলাদেশ ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি ও অর্থ পাচার নিয়ে নজিরবিহীন বিক্ষোভ হয়। 8 আগস্ট বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপে 4 ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, খুরশিদ আলম, হাবিবুর রহমান ও নুরুন নাহার পদত্যাগ করেন। 7 আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। একই দিনে ইমেইলে পদ ছাড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল আলম। রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশিদ ভুইয়া, উপাচার্য ও প্রক্টর পদত্যাগ করেন। এর আগে 5 আগস্ট রাতে শিক্ষার্থীদের তোপের মুখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরহাদ হোসেন সহ 6 কর্মকর্তা পদ ছাড়েন। জাতীয় রাজস্ব বোর্ডেও শীর্ষ ব্যক্তিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলে। এই চরম অস্থিতিশীলতার রাজনৈতিক সুরাহা শুরু হয় 6 আগস্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওই দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। 8 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। 198 জন বিশ্ব নেতা নতুন এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আনুষ্ঠানিক সমর্থন জানান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।